গুড আফটারনুন ক্লাস। আমি তোমাদের স্যার নির্মল কুমার সিংহ। আজকে নতুন সংযোজন নিয়ে এসেছি ভারতের সংবিধানের উপরে। এরপর থেকে আমরা ভারতের সংবিধানের উপরে একদম পুরো সিরিজ ক্লাস করব। সবাই মাথায় রাখবে, আমরা যে ভারতের সংবিধানের ক্লাসটা করাচ্ছি সেটা একদম বেসিক ফাউন্ডেশন থেকে শুরু করছি। আর যা যা টপিক আমরা আলোচনা করব যথেষ্ট ডেপথে থাকবে। সমস্ত ব্যাচের বা সমস্ত ধরনের ছাত্রছাত্রী, সে ডাব্লিউবিসিএসের জন্য পড়ুক বা মিসলেনিয়াসের জন্য পড়ুক বা যে কোনো জিকে ওরিয়েন্টেড পরীক্ষার জন্য পড়াশোনা করুক না কেন, সমস্ত প্রকার ছাত্রছাত্রীদের জন্য সংবিধানের এই সিরিজ খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো যাই হোক, আশা করছি তোমাদের ভালো লাগবে এবং সেই উদ্দেশ্যে আমাদের এই সিরিজ তৈরি করা। মালদা সিভিল সার্ভিস একাডেমির তরফ থেকে আমরা এই উদ্যোগ নিয়েছি যে আমরা প্রতিটা বিষয়ের আস্তে আস্তে সিরিজ তৈরি করে আমরা তোমাদের সামনে পেশ করব। তো যাই হোক, তোমাদেরকে বলি, তোমরা সবাই কম বেশি জানোই যে ভারতবর্ষ রাজনৈতিক স্বাধীনতা পেয়েছিল 1947 সালে 15ই আগস্ট এবং আমরা প্রশাসনিক স্বাধীনতা পেয়েছিলাম 1950 সালের 26শে জানুয়ারি। তোমাদের এটাও জানা উচিত যে এই যে স্বাধীনতা পেলাম, তো স্বাধীনতা কি করে পেলাম ভাবলাম আর হয়ে গেল, ব্যাপারটা সেই ধরনের ছিল না। দায়িত্বশীল ব্রিটিশ সরকার যখন এই ভারতবর্ষের স্বাধীনতা নিয়ে কাজ করছিল তখন তাদের মধ্যে এই জিনিসটা অনুভব হয়েছিল যে শুধুমাত্র দায়িত্বশীলতার সাথেই কিন্তু আমাদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে এবং তার জন্য দরকার হচ্ছে কি সংবিধান। তো সেই সংবিধান করার উদ্দেশ্যে তারা একটা গণপরিষদ তৈরি করেছিল। আর আমরা সবাই কম বেশি জানি যে সেই গণপরিষদই আমাদের দেশের সংবিধান তৈরি করে এবং আমাদের এই বিশাল সংবিধান, যেটা বিশ্বের মধ্যে সবথেকে বড় লিখিত সংবিধান, সেটা তৈরি করেছে হচ্ছে কে আমাদের এই গণপরিষদের সদস্যরা। তারা অনেক পরিশ্রম করে এই গণপরিষদের সদস্যরা এই সংবিধান তৈরি করেছে, যা আজকের দিনে আমাদের সামনে রয়েছে। তো এই সংবিধান সম্বন্ধে আমাদের জানা উচিত, বোঝা উচিত এবং এই সংবিধান কীভাবে কাজ করে না করে সে বিষয়ে আমাদের সদর্থক ভূমিকা রাখা উচিত। কেন? দেশ পরিচালনা করার জন্য মূল যে বিষয় জানা দরকার সেটা হচ্ছে আইন, এবং এই যত আইন আমাদের দেশের পার্লামেন্টে বা আমাদের যে বিধানসভায় পরিচালিত হয় বা তৈরি হয় তা সংবিধানের নিয়ম মেনেই তৈরি হয়। অতএব আমাদের যদি সংবিধান সম্বন্ধে জানা থাকে তাহলে ভারতবর্ষে আমাদের চলন বা ধরন বা পরিচালনা করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিতে পারে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। তো যাই হোক, এখানে আমরা সিরিজ অনুযায়ী বিভিন্ন ধরনের যে চ্যাপ্টার ধরে যে সংবিধানের যে ক্লাস, সেই ক্লাসগুলো করব। আজকে তোমাদের প্রথম সংবিধানের ক্লাস নিয়ে এসেছি, সেটা বুঝতে পারছো কি টপিকের উপরে। দেখো, ভারতের তোমার হচ্ছে সংবিধানের প্রণয়নের পটভূমি, মানে আমাদের ভারতবর্ষে যে সংবিধান আছে সেই সংবিধান কিভাবে প্রণয়ন হয়েছে, ঠিক আছে? তো সেই প্রণয়নের পটভূমিটাই আমরা কিন্তু এখানে কিন্তু আমরা জানছি। ক্লিয়ার? আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি, ঠিক আছে? তো সেই উদ্দেশ্যে আমরা জানবো, অর্থাৎ কথাটার মানে হলো আমার যে কি কি ভারতের সংবিধানের প্রণয়নের পটভূমি, অর্থাৎ কিভাবে ভারতের সংবিধান তৈরি হয়েছে, ঠিক আছে? আশা করি বোঝাতে পেরেছি। তো চলো, তার প্রথম স্টেজ আমরা আস্তে আস্তে বুঝবো। দেখো, তোমরা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ যে আমরা কিছু ইনস্ট্রাকশন এখানে দিয়ে রেখেছি, যেটা আজকের দিনে গুরুত্বপূর্ণ। কি? যেমন হচ্ছে ভারতবর্ষ হচ্ছে বিশ্বের মধ্যে সবথেকে বড় গণতান্ত্রিক দেশ, অলরেডি তোমাদেরকে আমি বললাম। এবং আমাদের দেশ 1947 সালের 15ই আগস্ট তোমার হচ্ছে কি পেয়েছিল? স্বাধীনতা পেয়েছিল। তবে স্বাধীনতা যে রাজনৈতিক পেয়েছিল তার আগে থেকেই কিন্তু সংবিধান তৈরি করার কাজ শুরু করে দেওয়া হয়েছিল, এবং সেটা তৈরি করা হয়েছিল কবে? 1946 সালে, ঠিক আছে? এখানে ডেটটা হয়তো লেখা নেই, হচ্ছে 1946 সালের তোমার হচ্ছে 9 ডিসেম্বর থেকে, ঠিক আছে? এই দিন থেকে শুরু হয়েছিল এবং সংবিধান তৈরি করার কাজ শেষ করেছিল 1949 সালের তোমার হচ্ছে 26 নভেম্বর। তো আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি, ঠিক আছে? তো এই যে মিডলে যে সময়টা,
ঠিক আছে, এই সময়টা ধরে তোমার হচ্ছে সংবিধান তৈরি করার কাজ কমপ্লিট করেছিল বা শেষ করেছিল গণপরিষদের সদস্যরা। ঠিক আছে, তো সেই কথাটা এখানে লেখা রয়েছে। আর এই গণপরিষদের যে মানে যারা গণপরিষদ থেকে এসছিল তারা যে সংবিধান তৈরি করেছিল, ঠিক আছে, সেই সময় 395টা ধারা ছিল। ঠিক আছে, তোমার যে 22টা তোমার হচ্ছে পার্ট ছিল, পার্ট কটা ছিল 22টা। আর তোমার হচ্ছে তপশিলি ছিল হচ্ছে 8টা। ঠিক আছে, এইটা অর্থাৎ এই 3টা জিনিস নিয়ে সংবিধান তৈরি হয়েছিল। তাই সংবিধানের তৈরি হওয়ার সময় কি কি ধারা ছিল? ধারা, ঠিক আছে, ধারা, তপশিলি, আর একটা হচ্ছে কি তোমার হচ্ছে পাঠ বা অধ্যায়। ঠিক আছে, অধ্যায় কটা ছিল আমি কিছুক্ষণ আগে বললাম 22টা, তপশিলি কটা ছিল 8টা, আর ধারা ছিল হচ্ছে 395টা যখন সংবিধান প্রথমবার তৈরি হয়েছিল। তবে এখন যদি দেখো, ঠিক আছে, তাহলে কিন্তু এখন কিন্তু আর সেই ব্যাপারটা কিন্তু নেই। এখন 395টা ধারার জায়গায় ধারার সংখ্যা বের হয়েছে কত? 470টা। ঠিক আছে, যদি তপশিলির সংখ্যা দেখো, সেই তপশিলি 8 থেকে বেড়ে হয়েছে কত? 12টা। আর অধ্যায় যেটা হচ্ছে 22টা এখানে দেখতে পাচ্ছ, সেটা ম্যাক্সিমাম 26টা হয়েছিল। তারপরে তোমার হচ্ছে একটা কমে গিয়ে বাতিল হয়ে শেষমেশ তোমার হচ্ছে 25টা রয়েছে। দেখো এই জায়গায় তোমাদের লেখাও রয়েছে যে 25টা অংশ মানে পাঠ। ধারা 395 থেকে 470, আর তপশিলি হচ্ছে কত? 8টা থেকে 12টা। আশা করি বুঝাতে পেরেছি। এবার আমি যে কথাটা বলতে চাইছি, এই যে 395 থেকে 470 হয়ে গেল, বা তোমার হচ্ছে কি 8 থেকে 12 হয়ে গেল, বা তোমার হচ্ছে 22 থেকে তোমার হচ্ছে 25 হয়ে গেল, তাহলে পরিবর্তন হয়েছে। তো পরিবর্তন হওয়ার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কি সংবিধানের সংশোধন। এখনো পর্যন্ত ভারতবর্ষের সংবিধান সংশোধন হয়েছে আজকের দিন পর্যন্ত হচ্ছে 106 বার। ভাবা যায় বিশ্বের মধ্যে হয়তো এই ধরনের এত বেশি সংবিধান সংশোধন কিন্তু খুবই কম হয়েছে দেশে। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারছি। তো যাই হোক, এই উদ্দেশ্যেই তোমাদেরকে এই টপিকটা আমি বলে দিলাম যে মৌখিকভাবে যে ভারতবর্ষে তোমার হচ্ছে কতগুলো বর্তমানে ধারা রয়েছে, কতগুলো তপশিলি রয়েছে এবং কতগুলো অধ্যায় রয়েছে। এবং এই 3টা জিনিস বাদ দিয়েও আজকের দিনে সুপ্রিম কোর্টের জাজমেন্ট যেগুলো, সেই জাজমেন্টের মধ্যে কিছু এই 3টা জিনিস বাদ দিয়ে সুপ্রিম কোর্টে কিছু জাজমেন্টও রয়েছে, যেটাকে আমরা জুডিশিয়াল রিভিউ বলতে পারি, অবজারভেশন বলতে পারি, সেগুলোও কিন্তু আমাদের দেশের আইন হিসাবে গণ্য হয়। এছাড়াও সংবিধান সংশোধন হয়েছে ভারতীয় পার্লামেন্টে 106 বার। ঠিক আছে, সেটাও কিন্তু হচ্ছে কি আমাদের আইন হিসাবে সংহত। অর্থাৎ আজকের দিনে সংবিধান পড়ার জন্য আমাদেরকে কি তাহলে জানতে হবে? ধারা প্রায় 470, তারপর হচ্ছে কি পাঠ যেটা হচ্ছে কটা? 25টা, তারপর হচ্ছে কি তপশিলি সেটা হচ্ছে কটা? 8টা। এগুলো 3টা ছাড়াও কি 106 বার সংবিধান সংশোধনী, আর কি সুপ্রিম কোর্টের জাজমেন্ট, বেশ কিছু জাজমেন্ট, বিশেষ করে যেগুলো সাংবিধানিক জুডিশিয়াল রিভিউ, সেগুলো। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এই 5টা টপিকের উপরে ভিত্তি করে তোমাদের পুরো সংবিধান যা পড়বা, যেই পড়বা, এর মধ্যেই রয়েছে, এর বাইরে কিন্তু কিছু আর কিন্তু নেই। ঠিক আছে, ক্লিয়ার? আমি খুব সুন্দর করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কিভাবে সংবিধান ব্যবস্থাটা আমাদের তৈরি হয়েছিল এবং সেখান থেকে কীভাবে বিবর্তন হয়েছে। তোমরা যদি সিরিজ বাই সিরিজ প্রতিটা ভিডিও যদি তোমরা ভালো করে দেখো, ভালো করে যদি অবজার্ভ করো, তাহলে আমাদের দেশের সংবিধান নিয়ে তোমাদের মৌখিক ধারণা তৈরি হবে। আর শুধুমাত্র মাথায় রাখবে যে চাকরির জন্যই আমাকে এটা খাটতে হবে এমন কোনো ব্যাপার নেই। তোমাকে মাথায় রাখতে হবে এটাকে তোমার নিজেকেই একটা ইন্টারেস্ট গ্রো করতে হবে। কেন ইন্টারেস্ট গ্রো করতে হবে? তুমি যে দেশে আছো সেই দেশের সংবিধানকেই যদি ভালো করে না জানো তাহলে কি করে হবে? দুঃখের বিষয় যে আমাদের এখনও বিভিন্ন সরকারি যে বুকসগুলো রয়েছে, বিশেষ করে হচ্ছে কি মাধ্যমিক স্তরে বা উচ্চ মাধ্যমিক স্তরে এখনও সংবিধান নিয়ে খুব বেশি জাগ্রত করা হয়নি। করানো উচিত একজন স্যার হিসেবে আমি বিশ্বাস করি। ঠিক আছে, তো যাই হোক, টপিক চেঞ্জ করলাম এবং আমরা তার পরবর্তীতে স্লাইডে যাচ্ছি এবং সেখানে কি আছে সেই বিষয়গুলোর সঙ্গে আমরা এখানে জানবো। আচ্ছা, এবার কথাটা হচ্ছে যে এটা তো আমরা জেনে নিলাম মোটামুটি। তারপরে তোমার হচ্ছে এরপরে
এরপরে লক্ষ্য করো যে আমরা তো মূল এখানে যেটা পড়তে এসেছি সেটা হচ্ছে কি যে হচ্ছে তোমার হচ্ছে ঐতিহাসিক প্রেক্ষাপট। এতক্ষণ ধরে যেটা আমরা বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেই বিষয়টা হচ্ছে কি সংবিধানের প্রাথমিক ধারণার বিষয় নিয়ে, ঠিক না? এবার আমরা আমাদের চ্যাপ্টারের প্রথম কন্টেন্টের উপরে আমরা আলোচনা করতে শুরু করেছি, যেটা হচ্ছে কি ঐতিহাসিক প্রেক্ষাপট। কিসের ঐতিহাসিক প্রেক্ষাপট? ভারতবর্ষের সংবিধানের ঐতিহাসিক প্রেক্ষাপট, ঠিক আছে? আচ্ছা, তোমরা সবাই জানো কম বেশি ব্রিটিশরা ভারতবর্ষে এসেছিল কত সালে স্যার? 1600 সালে। এটা তো সবাই জানো, ঠিক আছে? আচ্ছা, তোমাদের এটাও জানা উচিত 1600 সালে আসলেও রাজনৈতিক এই প্রথম যদি ভারতীয়দের কাছ থেকে কোনো জায়গা দখল করে রাজত্ব করতে শুরু করেছিল বা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ শুরু করেছিল সেটা কত সালে? 1765 সালে। তোমরা জানো এটা কোথায় হয়েছিল? বাংলাতে দেওয়ানি লাভ, ঠিক আছে? তারপর হচ্ছে কি ব্রিটিশ পার্লামেন্ট সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নিয়ন্ত্রণ করতে প্রাথমিকভাবে শুরু করলো, সেটা হচ্ছে কত সালে? 1773 সালের রেগুলেটিং অ্যাক্টের মাধ্যম দিয়ে, ঠিক আছে? তারপরে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি একদম শেষ 1857 সাল পর্যন্ত স্থায়ী ছিল এবং 1858 সাল থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি উঠে যায় এবং সেই জায়গায় হচ্ছে কি ইস্ট ইন্ডিয়া কোম্পানির জায়গায় ব্রিটিশ পার্লামেন্ট সরাসরি আমাদের ভারতবর্ষে শাসন ব্যবস্থা পরিচালনা করতে শুরু করে। এবং এই যে 1858 থেকে 1947 সাল পর্যন্ত তারা আমাদের দেশের স্বাধীনতা পর্যন্ত আমাদের দেশে রাজত্ব করেছিল, 1947 সালের 15ই আগস্ট। তবে আমি অন্যভাবে বলতে চাই, 1947 সালের 15ই আগস্ট বললেও বাস্তবে কিন্তু 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ কিন্তু পূর্ণ স্বাধীনতা পায়নি। এটা একটা রাজনৈতিক স্বাধীনতা ছিল। পূর্ণ স্বাধীনতা কবে দিয়েছিল বা কবে আমরা নিজেরাই আত্মপ্রকাশ করেছিলাম সেটা হচ্ছে 1950 সালের 26শে জানুয়ারি, 1950 সালের 26 জানুয়ারি, ঠিক আছে? 1950 সালের কবে? তোমার হচ্ছে 26 জানুয়ারি। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারছি। এবার তোমাদের মাথায় এটাও আসতে পারে যে স্যার আপনি এর আগের স্লাইডে আপনি বললেন যে কি যে ভারতবর্ষের তোমার হচ্ছে গণপরিষদ কাজ করা শেষ করা হচ্ছে 1949 সালের 26 নভেম্বর। তো সেদিনই তো স্বাধীনতা দিতে পারতো, তো কেন এই 26শে জানুয়ারি কেন? তার পিছনে মূল কারণ আমাদের দেশের পূর্ণ স্বাধীনতার বিষয়টা জওহরলাল নেহরুর নেতৃত্বে একটা পূর্ণ অধিবেশন হয়েছিল, সেটা লাহোর অধিবেশন, এবং সেটা হয়েছিল 1929 সালে, এবং সেই অধিবেশনে পূর্ণ স্বাধীনতার কথা বলা হয়। এবং তার পরিপ্রেক্ষিতে 1930 সালের 26 জানুয়ারি আমাদের দেশের প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন হয়। এই যে 26 জানুয়ারি, এই জানুয়ারিটাকেই তোমার হচ্ছে কি 1950 সালের 26শে জানুয়ারিকে কনভার্ট করা হয়েছিল, অর্থাৎ 2 মাস পর। কিন্তু তোমাদের কাইন্ড অফ ইনফরমেশন এটাও বলে দিই যে আমাদের দেশে এটা বলা হলেও যে 1950 সালে 26শে জানুয়ারি হয়েছিল সব কিছু, কিন্তু বাস্তবে নয়। বেশ কিছু রয়েছে যেগুলো 1950 সালে, এই 1949 সালে যে 26 নভেম্বর সেই দিনই কিন্তু হয়ে গেছিল, সেই দিনই হয়ে গেছিল। স্যার সেই দিন হয়ে গেছিল বলতে কি কি হয়ে গেছিল? যেমন আমি বলতে পারি 1 নম্বর হয়েছিল হচ্ছে কি স্যার তোমার হচ্ছে সিটিজেনশিপ। সিটিজেনশিপ মানে হচ্ছে নাগরিকত্ব। কেন স্যার সিটিজেনশিপের দরকার কেন বললো? তার পিছনে মূল কারণ হচ্ছে তখন দেশের সবথেকে বড় সমস্যা ছিল ভারত পাকিস্তানের সীমানা বিবাদ, এবং সেই সময় এদিককার ভারতীয়রা ওইদিকে যাচ্ছে, ওইদিককার ভারতীয়রা এদিকে আসছে, তো কে কার নাগরিক সেই নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। বিশেষ করে হচ্ছে কি উদ্বাস্তু সমস্যা, এবং এই সমস্যার সমাধান করাটা যথেষ্ট দরকার ছিল, এবং সেই উদ্দেশ্যেই হচ্ছে কি সিটিজেনশিপ সেদিনই লাগু হয়। শুধু সিটিজেনশিপ না, আরও বেশ কিছু বিষয় রয়েছে। তো সেই বিষয়গুলো সম্বন্ধে আমরা বিস্তারিত পরে আলোচনা করব, ঠিক আছে? তো আশা করছি তোমরা যে এই যে জিনিসটা এখানে লেখা রয়েছে সেই জিনিস সম্বন্ধে আমি বলে দিলাম। তবে একটু আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো কি লেখা আছে। 1858 থেকে 1947 সাল পর্যন্ত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশে ছিল, ঠিক আছে? তারপর হচ্ছে কি তোমার হচ্ছে এই সময় আমাদের দেশে বিদেশি শাসকের হাত থেকে চিরতরে যাতে তাদেরকে সরিয়ে দেওয়া যায় সেই বিষয়ে তোমার হচ্ছে ভারতীয়রা কাজ করতে শুরু করে, এবং শেষমেশ 1947 সালের 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয় এবং দেশকে দুটো ভাগে ভাগ করা হয়েছিল। একটা হচ্ছে কি স্যার ভারত, আর একটা হচ্ছে কি স্যার পাকিস্তান। সবাই জানো নিশ্চয়ই দুটো ভাগে ভাগ হয়েছিল। এরপর হচ্ছে কি স্যার 1950 সালের তোমার হচ্ছে 26শে জানুয়ারি ভারতবর্ষের স্বাধীনতা গৃহীত হয় এবং ভারত একটা পূর্ণ তোমার হচ্ছে গণতান্ত্রিক দেশে পরিণত হয়। তো ভারত যে একটা পূর্ণ গণতান্ত্রিক দেশ
সেটা কিন্তু আত্মপ্রকাশ করেছিল 1950 সালের 26শে জানুয়ারি। আশা করি আমি তোমাদেরকে এই টপিক সম্বন্ধে বোঝাতে পেরেছি।